আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও গাজায় নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস। আলোচনার মধ্যে ইউক্রেনে শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। জেনেভায় যুদ্ধবিরতি আলোচনা শুরু, অগ্রগতির লক্ষণ নেই। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ধ্বংসযজ্ঞ আর ধ্বংসস্তূপের মাঝেই এক ভিন্ন চিত্র দেখছে বিশ্ব, যা অনেক বিশ্লেষককেই অবাক করেছে। কারণ ব্যাপক ক্ষতির শিকার হবার পরেও গাজা উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ এবং শাসন ব্যবস্থা পুনরায় জোরদার করতে শুরু করেছে হামাস, যা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। মাঠ পর্যায় থেকে পাওয়া বিভিন্ন প্রতিবেদন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, গাজার উত্তরাঞ্চল এবং খান ইউনিসের মতো এলাকাগুলোতে, যেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘাত হয়েছে এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, সেখানেই হামাস তাদের প্রশাসনিক কার্যক্রম আবারও গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আইনশৃঙ্খলা রক্ষা করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা। কারণ যুদ্ধের সুযোগে যাতে কেউ অসাধু উপায়ে কালোবাজারি করতে না পারে বা লুটপাটের ঘটনা না ঘটে, সেদিকে কঠোর নজরদারি বাড়িয়েছে সংগঠনটি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন যে সাদা পোশাকে এবং ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং ত্রাণ বিতরণের কার্যক্রমেও তারা সরাসরি তদারকি করছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে, কারণ ইসরায়েলের ঘোষিত লক্ষ্য ছিল হামাসের সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মাটির নিচ থেকে বা ধ্বংসস্তূপের আড়াল থেকে তারা আবারও প্রশাসনিক চেইন অফ কমান্ড তৈরি করছে। সিভিল সার্ভেন্ট বা সরকারি কর্মচারীদের বেতন ভাতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ, কারণ জানা গেছে যে বেশ কিছু সরকারি কর্মী আবার কাজে ফিরছেন এবং সীমিত আকারে হলেও প্রশাসনিক কার্যক্রম সচল করার চেষ্টা চলছে। বিশ্লেষকরা মনে করছেন হামাসের এই ফিরে আসা বা নিয়ন্ত্রণ বজায় রাখা প্রমাণ করে যে গাজার সমাজ ব্যবস্থায় তাদের শিকড় কতটা গভীরে প্রথিত এবং শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে তাদের প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা কতটা কঠিন। অন্যদিকে এই পরিস্থিতির ফলে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন যুদ্ধের কারণে, অন্যদিকে প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসায় কিছুটা স্বস্তিও পাচ্ছেন ত্রাণ বণ্টন ও বাজার ব্যবস্থাপনায়। তবে প্রশ্ন থেকে যায়, দীর্ঘমেয়াদে এই নিয়ন্ত্রণ তারা কতটা ধরে রাখতে পারবে, বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করছে। এ বিষয়ে আপনাদের কি মতামত? হামাসের এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়া কি যুদ্ধর মোড় ঘুরিয়ে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আলোচনার টেবিল যখন সাজানো হচ্ছে শান্তির বার্তার আশায়, ঠিক তখনই ইউক্রেনের আকাশে দেখা গেল আগুনের ঝলকানি। কারণ কূটনৈতিক আলোচনার আবহ তৈরি হওয়ার মধ্যেই ইউক্রেন জুড়ে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এক বিশাল ও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, যা গত কয়েক মাসের মধ্যে অন্যতম বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু রাশিয়ার এই আক্রমণ পরিষ্কার করে দিল যে এখনই তারা সামরিক চাপ কমানোর কোনো পরিকল্পনা করছে না। সামরিক বিশ্লেষকরা এই কৌশলকে দেখছেন নেগোসিয়েশন থ্রু পাওয়ার বা শক্তির মাধ্যমে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরির চেষ্টা হিসেবে। কারণ আলোচনার আগে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া যুদ্ধের এক পুরনো কৌশল। ইউক্রেনের বিভিন্ন শহর, বিশেষ করে কিয়েভ, খার্কিভ এবং ওডেসা থেকে পাওয়া খবরে জানা গেছে যে এই হামলায় মূলত লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোকে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আবারও বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং এই হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ড্রোন এবং মিসাইলের এই সমন্বিত হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা হিমশিম খাচ্ছে তাও এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। যদিও ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু ধ্বংসযজ্ঞের পরিমাণ এটাই প্রমাণ করে যে রাশিয়ার মিসাইল ভাণ্ডারে এখনও বড় ধরনের হামলার সক্ষমতা রয়ে গেছে। এই হামলার রাজনৈতিক বার্তাও বেশ পরিষ্কার। রাশিয়া পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে জানাতে চায় যে তাদের শর্ত না মানলে বা তাদের নিরাপত্তা উদ্বেগ নিরসন না করলে যুদ্ধের তীব্রতা কমানো হবে না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এই হামলার পর
পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রের জন্য নতুন করে আবেদন জানিয়েছেন, যা যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ ইউক্রেনীয়দের মানসিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, কারণ তারা একদিকে শান্তির আশা দেখছে, অন্যদিকে সাইরেনের শব্দে তাদের ঘুম ভাঙছে। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তাপ এখন মধ্যপ্রাচ্যকে ঘিরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আগামী শনিবারের মধ্যেই ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই সম্ভাব্য হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে এবং মিত্র দেশগুলোর স্বার্থে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে, যেখানে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এই অস্থিরতা তৈরি করছে। মার্কিন প্রশাসনের ভেতরের খবর অনুযায়ী পেন্টাগন এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন এবং হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সামরিক স্থাপনা, ড্রোন তৈরির কারখানা এবং রেভলিউশনারি গার্ড কোরের বিভিন্ন কমান্ড সেন্টারকে চিহ্নিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না, বরং তারা এমন একটি ক্যালকুলেটেড বা হিসেবেই আঘাত হানতে চায় যা ইরানকে সতর্ক করবে, কিন্তু পুরো অঞ্চলে বড় কোনো যুদ্ধ বাঁধানোর সুযোগ দেবে না। তবুও শনিবারের এই সময়সীমা বা ডেডলাইন নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। বিশেষ করে তেলের বাজারে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে তাদের ভূখণ্ডে কোনো আঘাত আসলে তারাও হাত গুটিয়ে বসে থাকবে না এবং এর জবাব হবে অত্যন্ত কঠোর, যা মার্কিন স্বার্থের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এই পাল্টাপাল্টি হুমকির মাঝে মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার বা ওমান পর্দার আড়ালে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আস্থার সংকট এতটাই প্রবল যে কূটনৈতিক প্রচেষ্টার সাফল্য নিয়ে অনেকেই সন্দিহান। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি যুক্তরাষ্ট্র নির্বাচনের বছরে এমন একটি বড় সংঘাতে জড়াবে, নাকি এটি কেবলই কূটনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মধ্যপ্রাচ্যের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমরা এই পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছি। সুইজারল্যান্ডের জেনেভায় যখনই কোনো যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, তখন বিশ্ববাসী এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকে। কিন্তু এবার সুদানের সংঘাত নিরসনে আয়োজিত জেনেভা আলোচনায় শুরুর দিন থেকেই হতাশার কালো মেঘ দেখা যাচ্ছে, কারণ বিবদমান পক্ষগুলোর মধ্যে ন্যূনতম আস্থার জায়গাটিও তৈরি হয়নি এবং অগ্রগতির কোনো লক্ষণই আপাতত দৃশ্যমান নয়। এই আলোচনায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এবং আন্তর্জাতিক কূটনীতিকরা চেষ্টা করছেন সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সের প্রতিনিধিদের এক টেবিলে বসিয়ে অন্তত মানবিক করিডর খোলার বিষয়ে একমত করাতে, যাতে অনাহারে থাকা লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যায়। কিন্তু মাঠ পর্যায় থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, জেনেভায় যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আলোচনা চলছে, ঠিক তখনই সুদানের রাজপথে এবং বিভিন্ন প্রদেশে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে, যা প্রমাণ করে যে যুদ্ধরত পক্ষগুলো আলোচনার চেয়ে মাঠের দখলদারিত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কূটনীতিকরা জানাচ্ছেন যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনছে এবং পূর্বশর্ত হিসেবে এমন সব দাবি পেশ করছে যা অপরপক্ষের জন্য মেনে নেওয়া অসম্ভব। ফলে আলোচনা শুরুতেই এক ধরনের অচলাবস্থায় বা ডেডলকে পড়ে গেছে। এই ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সুদানের সাধারণ জনগণ, যারা গত কয়েক মাস ধরে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে বসবাস করছে। খাদ্য সংকট, চিকিৎসা সেবার অভাব এবং বাস্তুচ্যুতির ঘটনায় সেখানে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জেনেভা আলোচনা ব্যর্থ হওয়ার পেছনের মূল কারণ হল আন্তর্জাতিক সম্প্রদায়ের যথেষ্ট চাপের অভাব এবং আঞ্চলিক শক্তিগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ, যারা পর্দার আড়ালে বিভিন্ন পক্ষকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে। যদি এই দফার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়, তবে সুদানের পরিস্থিতি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবুও কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং পারস্পরিক ঘৃণার যে দেয়াল তৈরি হয়েছে তা ভাঙা কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের এই ভয়াবহতা বন্ধে বিশ্ব নেতাদের আরও কঠোর হওয়া উচিত কিনা তা আমাদের কমেন্টে জানাতে পারেন। রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের যে নতুন হুঁশিয়ারি বা সতর্কবার্তা এসেছে, তা স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে অন্যতম কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে মস্কো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে তা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর শামিল হবে।
এই হুঁশিয়ারিটি এসেছে এমন এক সময়ে যখন ন্যাটো এবং পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে আরও উন্নত এবং শক্তিশালী মিসাইল সিস্টেম দেওয়ার কথা ভাবছে, যা দিয়ে রাশিয়ার গভীরতম অঞ্চলে আঘাত হানা সম্ভব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শীর্ষ কর্মকর্তারা বলেছেন, এই ধরনের পদক্ষেপকে রাশিয়া আর কেবল ইউক্রেনের যুদ্ধ হিসেবে দেখবে না, বরং একে ন্যাটোর সরাসরি অংশগ্রহণ হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে রাশিয়া তার পারমাণবিক ডক্ট্রিন বা নীতিতেও পরিবর্তন আনতে পারে। এই বক্তব্যের গভীরতা অনেক বেশি, কারণ এ কেবল কথার কথা না। রাশিয়া যদি মনে করে তাদের অস্তিত্ব বা সার্বভৌমত্ব হুমকির মুখে, তবে তারা প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে হাইব্রিড ওয়ারফেয়ার, সাইবার অ্যাট্যাক, এমনকি কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কথাও পরোক্ষভাবে মনে করিয়ে দিচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরা এই হুমকিকে দেখছেন রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণের চেষ্টা হিসেবে, যাতে ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে সহায়তার ব্যাপারে সতর্ক থাকে। তবে এর ফলে ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে পোল্যান্ড, জার্মানি এবং বল্টিক দেশগুলোতে এক ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। অন্যদিকে অর্থনৈতিকভাবেও এই উত্তেজনার প্রভাব পড়ছে, কারণ যুদ্ধের বিস্তৃতি বাড়লে জ্বালানি সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। রাশিয়ার এই কঠোর অবস্থানের ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে আসছে এবং বিশ্ববাসী শঙ্কিত হয়ে দেখছে যে দুটি পরাশক্তির এই রেষারেষি